কর্মবিরতিতে দেশের সকল চিকিৎসক। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, রিট খারিজ। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত 7। সমাধিস্থলে ট্রাম্পের প্রচার নিয়ে বিতর্ক, সমালোচনা মুখর কামালা হ্যারিস। রাশিয়ার গুপ্তচর তিমির রহস্যজনক মৃত্যু। এমপক্সের টিকার জন্য জরুরি দরপত্র আহ্বান ইউনিসেফের। এবং দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সকল চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকছে। চিকিৎসকদের দুটি দাবি হলো 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঢামেকের চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শনিবার মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন, ভাঙচুর চালান। এতে আহত হন 3 চিকিৎসক। এছাড়া সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান। এই ঘটনায় চাপাতি সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেন। এই ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয়। এই ঘটনার পর থেকে আরো উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা। পরে 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। তবে 24 ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটি যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার এই রিট নিয়ে আদালতের রাষ্ট্রপক্ষে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটটি খারিজের আদেশ চেয়েছিলেন। তিনি সেদিন আদালতকে বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের শুধু আওয়ামী লীগ নয়, কোনো দল নিষিদ্ধ বা কোনো দলের নিবন্ধন বাতিলের ইচ্ছা নেই। গত 19 অগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের পাশাপাশি যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় এই রিটে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশনের সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।
শনিবার রয়টার্স টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে, সেহেতু দেশটির স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে। তিনি বলেন, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রফেসর ইউনূস খুবই অসন্তুষ্ট। তিনি এই বিষয়ে বেশ অসন্তুষ্ট এবং আমি এটা ভারতের হাই কমিশনারকে জানিয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা নিয়ে প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেন আরো বলেন, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে, ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে। চোরাপথে পালিয়ে ভারতে চলে যান নারী শিশু সহ 11 জন বাংলাদেশি। নদী পেরিয়ে দেশটিতে ঢুকে সুন্দরবনের জঙ্গলে অপেক্ষা করছিলেন পরবর্তী গন্তব্যের জন্য, কিন্তু বন দপ্তরের টহলদারির সময় তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈধ ভারতীয় পরিচয়পত্র না থাকার কারণেই ওই 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারকৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায়। দেশের চলমান পরিস্থিতিতে তাদের ওপর লাগাতার অত্যাচার চলছিল বলে অভিযোগ করেছেন তারা। এর জেরেই শিশুদের সঙ্গে নিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। বৃহস্পতিবার রাতে দালালের হাত ধরে 45,000 টাকার বিনিময়ে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে তারা ভারতীয় জলসীমা অতিক্রম করে সুন্দরবনে ঢোকেন। কিন্তু শুক্রবার ভোরে তাদের সুন্দরবনের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দালাল। অনুপ্রবেশকারী সুব্রত মণ্ডল বলেন, কথা ছিল এদেশের এক দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাবে, কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাড়েই বসেছিলাম। তখন বন দপ্তরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোলস জাস্টিন বলেন, বনকর্মীরা টহলদারির সময়ে জঙ্গলের দিকে একসঙ্গে অনেক মানুষকে দেখতে পান। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলে বোঝা যায় তারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন। এরপর সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্যানিং এর এসডিপিও রাম মণ্ডল বলেছেন, 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ রয়েছেন। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি আমরা নজরদারি করা করছি যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা এলাকায় ঢুকতে না পারে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত,
তো এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলার সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ভিক্সবার্গে একটি বাস উল্টে 6 বছর ও 16 বছর বয়সী 2 শিশু সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জনেরও বেশি। স্থানীয় সময় শনিবার ওয়ারেন কাউন্টির কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিসিসিপি হাইওয়ে পুলিশ। স্থানীয় কর্মকর্তা ডগ হাস্কি বলেন, নিহতদের মধ্যে 6 বছর বয়সী একজন ছেলে শিশু ও 16 বছর বয়সী একজন কিশোরী রয়েছে। তারা সম্পর্কে ভাই বোন। তাদের পরিচয় শনাক্ত করেছে তাদের মা। নিহত অন্যান্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান ডগ হাস্কি। মিসিসিপি হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভলভো নামের একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। বাসটিতে চালকের সহকারী ছিল না। পুলিশ আরো জানায়, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। আহত 37 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ যাত্রী লাতিন আমেরিকার বাসিন্দা। ওয়ারেন কাউন্টির শেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেন, যে কোনো দুর্ঘটনাতেই মানুষ আহত বা নিহত হতে পারে। এমন ঘটনা সবসময়ই বেদনা, যে কোনো মৃত্যুই ভীষণ বেদনাদায়ক। মার্টিন পেস জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনের জাতীয় সমাধি ক্ষেত্রে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের প্রচারাভিযান নিয়ে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন কামালা হ্যারিস। সেখানে তিনি লিখেছেন, সেনা সদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা না। তিনি রাজনীতি করতে গিয়ে পবিত্র জায়গার অসম্মান করেছেন। গত সোমবার আর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি নিহত 13 সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানান। ওই সেনারা 3 বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নিহত হয়েছিল। মার্কিন সেনাবাহিনী বলেছে, আর্লিংটন সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ করা নিষিদ্ধ। কিন্তু ট্রাম্পের প্রচার শিবিরের লোকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিডিও করছিলেন। এ সময় সমাধিস্থলের এক কর্মচারী তাদের সতর্ক করলে ওই কর্মচারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ট্রাম্পের প্রচার শিবিরের এক কর্মী। এই ঘটনা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। ট্রাম্প এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছিল। ট্রাম্পের এই ঘটনায় বেশ সমালোচনা মুখর হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। তিনি এক্স পোস্টে লেখেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিক্ষেত্রে যেতে হয়েছে, কিন্তু সমাধিক্ষেত্র নিয়ে কখনোই রাজনীতি করব না। কনসার্ট করতে গিয়ে স্টেজ ভেঙে মারা গেছেন 53 বছর বয়সী মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ। শুক্রবার এমন ঘটনা ঘটেছে। ওই গায়কের একজন প্রতিনিধি বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন। হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে ওই গায়ক তার শো এর প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন। তখনই স্টেজ ভেঙে পড়ে। শহরের মেয়র লিওরেন গ্যারেট ফেসবুক পোস্টে জানিয়েছেন, স্টেজ ভেঙে পড়ার পরই ওই গায়ককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। গায়কের বুকিং এজেন্সি MN2S তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, স্কুপ ছিলেন সঙ্গীত জগতের একটি জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তার আইকনিক কণ্ঠ মহান শিল্পীদের ওপর অমোচনীয় প্রভাব রেখেছে। সামাজিক মাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস। প্রসঙ্গত, ফ্যাটম্যান স্কুপ শুধুমাত্র একজন বিশ্বমানের পারফর্মারই ছিলেন না, তিনি ছিলেন একজন পারিবারিক মানুষও। 1990-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্কুপ মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান লুজ কন্ট্রোল এবং মারিয়া কেরির ইটস লাইক দ্যাট সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নরওয়ের সমুদ্র সৈকত থেকে বিশাল এক তিমির মরদেহ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে, রাশিয়া সম্ভবত এই তিমিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু তার মৃত্যু ঘিরে রহস্যের জাল এখনো উন্মোচিত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে,
হলদিমির নামের এই তিমি 14 ফুট লম্বা এবং এর ওজন 2700 পাউন্ড। বিশালাকৃতির এই তিমি প্রথম প্রকাশ্যে এসেছিল 2019 সালে। তিমিটির গলায় বেল্টের মতো কিছু বাঁধা ছিল এবং সেই বেল্টে সেন্ট পিটার্সবার্গের একটি যন্ত্র ছিল। এসব দেখে অনেকেই সন্দেহ করছেন রাশিয়া হয়তো তিমিটিকে সমুদ্রপথে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিল। রাশিয়া এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য না করায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। এটি গুপ্তচর তিমি নাকি সাধারণ হতভাগ্য তিমি তা নিয়ে জল্পনা চলছে। নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির এই দুই শব্দ একসঙ্গে করে তিমিটির নাম দেয়া হয়েছে হলদিমির। এটি একটি বেলুকা প্রজাতির তিমি। এই ধরনের তিমি সুমেরু অঞ্চলের সমুদ্রেই দেখা যায়, কিন্তু হলদিমির কি করে মানুষের কাছাকাছি এলো তা এক রহস্য। নরওয়ের মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্যান্ড নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হলদিমিরের মৃত্যু হৃদয় বিদারক। সে নরওয়ের হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে। হঠাৎ কিভাবে মৃত্যু হলো হলদিমিরের তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার গুপ্তচর পরিচিতি পাওয়া এই তিমি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল তুঙ্গে। হঠাৎ তার রহস্যজনক মৃত্যু আলোচনাকে আরো উস্কে দিয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। এমপক্সের টিকা নিশ্চিত করতে জরুরি দরপত্র আহ্বান করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। গতকাল শনিবার এক বিবৃতিতে এই দরপত্র আহ্বানের বিষয়টি জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, যেসব দেশে সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে তাদের জন্য গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, আফ্রিকা সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দরপত্রের আওতায় ইউনিসেফ টিকা প্রস্তুতকারকদের সঙ্গে শর্ত সাপেক্ষে সরবরাহ চুক্তি করবে। অর্থায়ন, চাহিদা, প্রস্তুতি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয় শর্তগুলো নিশ্চিত হলে ইউনিসেফ টিকা ক্রয় ও সরবরাহ করতে সক্ষম হবে। বিবৃতি অনুযায়ী উৎপাদকদের উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে 2025 সালের মধ্যে 1,20,00,000 ডোজ টিকা তৈরি করার চুক্তি হতে পারে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের পাশাপাশি আফ্রিকা সিডিসি এবং ডব্লিউএইচওর সহযোগিতার ফলে উচ্চ আয়ের দেশগুলোতে বিদ্যমান মজুদ থেকে টিকা সরবরাহ সহজ হবে। বিবৃতিতে আরো বলা হয়, ডব্লিউএইচও ভ্যাকসিন উৎপাদকের
23 অগস্ট জমা দেওয়া তথ্য পর্যালোচনা করছে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ জরুরি ব্যবহারের তালিকা সম্পন্ন করা হতে পারে। বাভারিয়ান নর্ডিক এবং জাপানের কেএম বায়োলজিক্সের তৈরি দুটি ভ্যাকসিনের উৎপাদনের অনুমতির আবেদন পর্যালোচনা করছে ইউনিসেফ। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের ৫ ঠাকুরির দক্ষিণ থেকে খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণ বয়রা পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র 40 থেকে 50 মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডে নির্মিত নদী ভাঙন রক্ষা ব্লক সেটিং ভাঙনের কবলে পড়বে। ব্লক সেটিং এ ভাঙন শুরু হলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে। আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ ঠাকুরি থেকে ব্রাহ্মণ বয়রা পর্যন্ত নদী ভাঙন রক্ষা করার জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটপিয়ারি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৫ ঠাকুরি থেকে খোকসাবাড়ি পর্যন্ত শত শত বিঘা নদীর গর্ভে কৃষি জমি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা ইক্ষু নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙন এখন রোধ না করা হলে অচিরেই আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙনে আমরা এলাকাবাসী নিঃস্ব হয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জরুরিভাবে বর্তমানে ভাঙন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙন রোধ করতে স্থায়ী বাঁধের দাবি জানান বক্তারা। মানববন্ধনে হাজার হাজার নারী পুরুষ, এলাকার মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ইউপি সদস্য আমির হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম, শেখ মোহাম্মদ এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, সেলিম রেজা, মাসুদ রানা, এলাকার মুরব্বী চাঁদ হোসেন, শহীদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ ও শওকত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন। নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল শ্রীনগরের সায়দাবাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও টোটাবিদ্ধ হয় নারী, পুরুষ ও শিশু সহ ৬ জন। নিহতের ঘটনার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমাদের প্রতিনিধি আলামিন জানান, গতকাল বিকেলে শ্রীনগরের বালুচর সাহেব মিয়ার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য সহ ২ শতাধিক স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন থেকে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার, হত্যা, হামলা ও ভাঙচুরের পরিত্রাণ চায় এলাকাবাসী। এর আগে গত ২২ অগস্ট সকালে উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় ২ পক্ষের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনা ঘটে। মানববন্ধনে স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে ২ পক্ষের মধ্যে টোটা ও গুলিবর্ষণ সহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে টোটা ও গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়। তাছাড়া গুরুতর আহত হয় শতাধিক নারী পুরুষ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father.
I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলার আসামি হলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এই হত্যা মামলায় 11 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাকে। এই তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম। বাদী মোহাম্মদ জয়নাল আবেদিনের করা হত্যার অভিযোগে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং 3 নম্বরে আব্দুল্লাহ আল মামুন। তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এই মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর আসামি। এই হত্যা মামলায় সর্বমোট 25 জনকে আসামি করা হয়েছে। দক্ষিণের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী হানসিকা মতওয়ানি খুব ছোটবেলাতেই শোবিজে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যে অভিনয় দক্ষতা আর মিষ্টি হাসিতে দর্শকদের মন জয় করে নেন তিনি। তবে চলচ্চিত্রের জন্য যতটা প্রশংসিত, ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক ততটাই সমালোচিত তিনি। 2007 সালে তেলুগু সিনেমা দেশ মুদুরিতে অভিনয়ের সময় হরমোনের ইনজেকশন নেওয়ার কারণে বিতর্কের মুখে পড়েন হানসিকা। শোনা যায় দ্রুত যৌবন পাওয়ার আশায় ডার্মাটোলজিস্ট মায়ের কাছ থেকে হরমোন ইনজেকশন নিয়েছিলেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন হানসিকা। 2006 সালে গোয়ায় হানসিকার বান্ধবী রিঙ্কি বাজাজের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং করেন সোহেল কাঠুরিয়া। তাদের বিয়েতেও হাজির ছিলেন এই অভিনেত্রী। কিন্তু একটা সময়ে সেই বান্ধবীর সংসার ভেঙে তার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ ওঠে হানসিকার বিরুদ্ধে। পরবর্তীতে বিয়েও করেন সোহেল হানসিকা। শুধু তাই নয়, এমএমএস ফাঁস বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। 2015 সালে একটি গোসলের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভিডিওতে হানসিকাকে দেখা গেছে বলে দাবি করা হয়, যদিও পরে হানসিকা নিজেই স্পষ্ট করেন যে ভিডিওটি তার নয়, তার মতো দেখতে অন্য কোনো মেয়ের। 2022 সালে তার সিনেমা মহা নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। সিনেমার পোস্টারে সাধ্যের পোশাকে নেশা করতে দেখা গিয়েছিল তাকে। এখানেই শেষ নয়, আপকা সুরুর সিনেমায় মাত্র 16 বছর বয়সে তার চেয়ে 18 বছরের বড় অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে রোম্যান্সে লিপ্ত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন হানসিকা। প্রসঙ্গত, হিন্দি সিনেমায় খুব কমই কাজ করেছেন তিনি, তবে দক্ষিণী সিনেমার পরিচিত মুখ হানসিকা। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় 60টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে আইপিএল এর পরই রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগ। আর এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। তাকে দলে ভিড়িয়েছেন হোবার্ট হারিকেন্স। টি-20 বিশ্বকাপের গত আসরে দারুণ বোলিং করে 14 উইকেট নেন রিশাদ হোসেন। ওই আসর থেকে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন এই বাংলাদেশি লেগ স্পিনার। কানাডার গ্লোবাল টি-20 লিগে দল পেলেও ভিসা জটিলতায় খেলা হয়নি তার। এবার বিগ ব্যাশে ডাক পেলেন তিনি। রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের 4র্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, শেষ হবে 27 জানুয়ারি। তবে এই টুর্নামেন্টে রিশাদ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, কারণ আগামী 27 ডিসেম্বর বিপিএল এর 11তম আসর শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। ফলে দল পেলেও বিগ ব্যাশে রিশাদের খেলা এখনো নিশ্চিত নয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। কর্মবিরতিতে দেশের সকল চিকিৎসক। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, রিট খারিজ।
শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত 7। সমাধিস্থলে ট্রাম্পের প্রচার নিয়ে বিতর্ক, সমালোচনা মুখর কামালা হ্যারিস। রাশিয়ার গুপ্তচর তিমির রহস্যজনক মৃত্যু। এমপক্সের টিকার জন্য জরুরি দরপত্র আহ্বান ইউনিসেফের। এবং দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিগ ব্যাশে রিশাদ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।